প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন মধ্যম তরঙ্গ 228.31 মিটারে 1314 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব। জেন্ডার রীতিতে শিশুর সুরক্ষা ও নিরাপত্তা। উপস্থাপনায় আছি আমি জ্যোৎস্না ইয়াসমিন। শ্রোতা বন্ধু, আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা। ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 228.31 মিটারে 1314 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতা, যখন কোনো মেয়ে যৌন নির্যাতনের শিকার হয় তখন বলে সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু ছেলেদের বলে না কাউকে হয়রানি বা সম্মান নষ্ট করো না। আবার ছেলে শিশু নির্যাতনের শিকার হলেও তারা কাউকে বলতে পারে না। সমাজ বলে ছেলে মানুষ ভয় পায় না, কাঁদে না। নিজের জন্য কথা বলার দক্ষতা তৈরি করা ছেলে মেয়ে উভয়ের জন্য কেন জরুরি তা জানতে শুনতে থাকুন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। শ্রোতা বন্ধুরা, প্রথমেই শুনে নেই বিভিন্ন মানুষের মতামত ও গল্প, আর তা ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা, পরিবর্তন সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। শিশুদের এমন এক পৃথিবী দিতে হবে যেখানে ভয় থাকবে না, লজ্জিত হবে না, কেবল মানবিক মানুষ হবে। যখন একটি মেয়ে আত্মরক্ষা শেখে না বা ছেলেরা আবেগ ও অনুভূতি প্রকাশ করতে ভয় পায়, তখন তারা কিভাবে মানসিক বা শারীরিক সহিংসতার শিকার হতে পারে তা নিয়ে শুনব কমিউনিটির মানুষের মতামত বা ভক্স পপ। মাঠ পর্যায়ে তা ধারণ করতে প্রতিবেদক হিসেবে আমি রোজিনা আক্তার রোজি এসেছি কক্সবাজারের উখিয়া উপজেলার হলুদিয়া পালং গ্রামে। চলুন তাহলে শোনা যাক তাদের মতামত। ছোটবেলা থেকে আমাদের শিশুদেরকে শেখানো হয় ছেলেদেরকে বই পেলে চলবে না, ছেলেরা বই পেতে পারে না, ছেলেদেরকে সবসময় কান্না লাগাতে হবে। ছেলেরা কান্না করলে সেটা ভালো দেখায় না, কিন্তু অনেক সময় আমাদের ছেলেরাও অনেক ব্যাপারে কষ্ট পায়। আমাদের অনেক সময় দুঃখে কান্না আসে, কিন্তু আমাদেরকে কান্না না করতে শেখানো হয়। ঘর বাইরেও আমাদের অনেক সমস্যা হয়, তখনও ছেলেদের অনেক কষ্ট হয়। এই জন্য ছেলেদেরও নিরাপত্তা দরকার। ছেলেরাও যেন নিরাপদ থাকতে পারে সেভাবে অভিভাবক সহ সবাইকে সচেতন হতে হবে। কারণ ছেলে বলে তার কোন বিপদ হবে না, এটা ঠিক না। ছেলে শিশুদের অনেক বিপদ হয়, ছোট ছেলে শিশুদেরও অনেক বিপদ হয়। সেজন্য ঘরের বাইরেও ছেলেদের নিরাপত্তা দরকার। একজন বাবা হিসাবে আমি একথা বলা প্রয়োজন মনে করছি যে আমাদের ছেলে শিশুরাও কিন্তু বিভিন্নভাবে যৌন নিপীড়নের শিকার হয়, কিন্তু তারাও মেয়েদের মতোই প্রকাশ করে না, লজ্জা পায়, ভয় পায় ইত্যাদি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে বা অপ্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গায় ঘরে বাইরে এরা এই ধরনের নির্যাতনের শিকার হয়। তো আমাদের কিন্তু এই বাচ্চাদেরকেও সচেতন করা প্রয়োজন, তাদেরকে সাহসী করে তোলা দরকার, যাতে করে তারা যদি কোথাও এই ধরনের নিপীড়নের শিকার হয় কোনোভাবে, তা যেন তাদের গার্জিয়ানকে বা যাকে বলা দরকার তাকে প্রকাশ করে, যাতে আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করতে পারি। অর্থাৎ তাদের সুরক্ষা নিশ্চিত করতে হলে তাদেরকে সচেতন করতে হবে, সাহসী করে তুলতে হবে, তাহলেই হয়তো এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। আমাদের আসলে অভিভাবকদের এটা বোঝাতে হবে এটা একটা নিপীড়ন, এটা একটা বড় সমস্যা। আমাদের সন্তানদেরকে সুরক্ষা দিতে হলে আমাদের ছেলেদের, মেয়েদের যেমন, ছেলেদেরকেও আমাদের তাদেরকে সচেতন করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে এই সমস্যার সমাধানের জন্য আমরা তোমাদের পাশে আছি, তোমরা কোনোভাবে নিগৃহীত হলে, কোনোভাবে আক্রান্ত হলে আমাদেরকে বলবে, সময় নষ্ট না করে। একজন মা হিসেবে আমি মনে করি মেয়েরাও স্কুলে যাবে এই কারণে বন্ধুদের সঙ্গে তারা খেলবে, বড় হয়ে নিজের ইচ্ছে অনুযায়ী পেশা ঠিক করবে, তাই হওয়া দরকার ছিল সমাজের রীতি ও পারিবারিক পরিবেশ। কিন্তু নিরাপত্তার সমস্যা হলে পরিবার ভয়ে প্রথমে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, বাইরে খেলাধুলা, গল্প করা সব বন্ধ করে দিতে থাকে। অথচ তার সমবয়সী ছেলেরা তখনও মাঠে দৌড়াচ্ছে, সবকিছু করছে। জেন্ডার ভিত্তিক এই রীতিগুলোই কি শিশুদের জন্য সত্যিকার নিরাপত্তা নিয়ে আসে, নাকি তাদের আরো বেশি ঝুঁকির মুখে ঠেলে দেয়? ছেলে এবং মেয়েদের দুজনেরই নিরাপত্তার কথা বিবেচনা করে কিভাবে তাদের জীবন সঠিক পথে পরিচালিত করা যায়, এ ব্যাপারে আমি একজন মা হিসেবে বলতে চাই, ছেলে এবং মেয়ে দুজনেরই নিরাপত্তার প্রয়োজন আছে। কিন্তু মেয়েটাকে যদি আমরা নিরাপত্তার কথা শুধু ভেবে ঘরের মধ্যে বন্দি করে রাখি, তাহলে তো সে মেয়ে আর মানুষ হতে পারবে না, সে জীবনের আলো দেখবে না। তাই
আমরা ছেলে মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্য ছেলে এবং মেয়ে উভয়ে যেন সঠিকভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে, তাই মা বাবা আমরা যারা যেভাবে আগে চিন্তা করেছিলাম মেয়েদেরকে ঘরবন্দি করে রাখবো, কিন্তু এখন আর রাখবো না, তাদেরকে অবশ্যই নিরাপত্তা দিব এবং সেই মন মানসিকতা আমাদের মধ্যে যেন গড়ে ওঠে। আমরা সবার কাছে এটাই চাই, মা হিসেবে আমি অন্তত অবশ্যই এটা চাই। প্রিয় শ্রোতা, শিশুদের জীবন কি মায়াময় নাকি সমাজের কঠিন নিয়ম, অদৃশ্য শৃঙ্খল আর জেন্ডারের কঠোর কাঠামোর ভেতর তারা হারিয়ে ফেলে নিরাপত্তার আশ্রয়? পুরনো সংস্কার এবং ভয়ের বেড়াজাল যেন তাদের স্বপ্নের পথে বাধা না হয়। আজ আমরা এমন এক গল্প শুনব যেখানে অভিভাবকগণ ছেলে ও মেয়ে শিশুর নিরাপত্তায় বিভাজন করেন। আমাদের সাথে আছেন একজন মা। চলুন তাহলে তার গল্প শোনা যাক। আমি একজন মা, আমার ছোট ছেলে এবং মেয়ে শিশু আছে। আমি তাদের নিরাপত্তার জন্য সব সময় সতর্ক থাকি। তাদের স্কুলে পাঠাই এবং তাদের যাতায়াত, রাস্তা পারাপার এবং তারা স্কুলে ঠিকভাবে পড়াশোনা করছে কিনা সেদিকে সব সময় সতর্ক থাকি। আমার মেয়ে শিশুটিকে নিয়ে আমার সব সময় বেশি চিন্তা হয়, কারণ আমাদের সমাজে মেয়েদের নিরাপত্তার অনেক অভাব। সেজন্য আমার মেয়ে শিশুটি বাইরে গেলে কাদের সাথে খেলাধুলা করছে এবং তার সহপাঠী কেমন এবং ঠিকভাবে বাড়িতে আসতে পারছে কিনা, আমি সবসময় সেটা নিয়ে চিন্তায় থাকি। কারণ বাইরে একটি মেয়ের নিরাপত্তা অনেক কম। সমাজে একটি মেয়ের সাথে অনেক অন্যায় ও নির্যাতন হয়ে থাকে। একটি ছেলে শিশুর সাথেও অনেক ধরনের নির্যাতন হয়। এই জন্য আমি একজন মা হিসেবে আমার সন্তানদের ব্যাপারে অনেক চিন্তিত থাকি এবং সতর্ক থাকি। শ্রোতা বন্ধুরা, জেন্ডার রীতির কারণে শুধু যে মেয়ে শিশুরা নির্যাতনের শিকার হয় তা নয়, ছেলে শিশুরাও যৌন হয়রানি বা নির্যাতনের শিকার হয়। এখন সেই মতামত শুনব শিশু, শিক্ষক ও কিশোর কিশোরীদের কাছে। আমাদের সমাজে মেয়েদেরকে গৃহস্থালী কাজ শেখানো হয়, কিন্তু ছেলেদেরকে শেখানো হয় না। বলা হয় যে ছেলেরা তো বাইরের কাজ করবে, মেয়েরা তো ঘরের কাজ করবে। সেজন্য ছেলেদেরকে রান্না বান্না সহ গৃহস্থালীর কাজ করতে দেওয়া হয় না। মেয়েদেরকে ঘরের সমস্ত কাজ করতে বলা হয়। কিন্তু আমার মনে হয় ছেলে মেয়ে দুজনেরই ঘরের কাজে দক্ষ হওয়া উচিত। কিন্তু আমাদের সমাজে এটাই ধারণা যে মেয়েরা ঘরের কাজ করবে, ছেলেরা বাইরের কাজ করবে। এই জন্যই ছেলে মেয়েদের কাজের মধ্যে এরকম পার্থক্য করা হয়। আমাদের সমাজে মেয়েদেরকে সবসময় একটা ভয়ের মধ্যে রাখা হয়। প্রায় সময় এটা বলা হয় যে চারপাশে অনেক বিপদ, সে যেন সাবধানে থাকে। একটা মেয়ে এই মন মানসিকতা নিয়েই বড় হয়। একদিন তার নিজের যখন সংসার হয়, তার মেয়েকেও সে একই কথা শেখায়, একটা ভয়ের মধ্যে বড় করে তোলে। এতে করে মেয়েদের মন মানসিকতার অনেক ঘাটতি হয়। তাদের মেধা, তাদের জীবন ঠিকভাবে প্রকাশ হতে পারে না। কিন্তু মেয়েদেরকে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। মেয়েদেরকেও স্বাধীনভাবে চলাফেরা করার, নিজের জীবনকে গড়ে তোলার অধিকার আছে। এই জন্য সমাজকর্মী হিসেবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি নিজেও এটা মনে করি যে কি মেয়েদেরকে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা যদি সবাই একসাথে এগিয়ে আসি তাহলে মেয়েদের জন্য পৃথিবীটা নিরাপদ হবে। একজন শিক্ষক হিসাবে আমি বলছি, সহিংসতার ভয় দেখিয়ে আমরা শিশুদেরকে সীমাবদ্ধ করে ফেলছি। কারণ বিভিন্ন জায়গায় আজকাল নিজেকে খাপ খাওয়াইতে হয়, মডার্ন লাইফের সাথে অ্যাডজাস্ট হতে হয়। ওখানে আমরা বাইরের ভয়গুলাকে তাদের মনের ভিতরে ঢুকিয়ে দিয়ে তাদেরকে আতঙ্কগ্রস্ত করছি, পাশাপাশি সীমাবদ্ধ করে ফেলছি। তাদের প্রতিভাগুলোকে আমরা বিকশিত করতে আরও উল্টো সীমাবদ্ধের মধ্যে নিয়ে আসছি, গণ্ডির ভিতরে নিয়ে আসছি, যেন আমরা আরও ডানাটা কেটে ফেলছি। শিক্ষা প্রতিষ্ঠানে এই সহিংসতা পরিবেশ গড়ার জন্য প্রয়োজন আমাদের বেশি বেশি কাউন্সিলিং করা দরকার বাচ্চাদের এবং অভিভাবকদের সাথে। কারণ পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে যদি আমরা এই সহিংসতা এবং বাইরের পরিবেশ সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন না করি, তারা সীমাবদ্ধ হয়েই থাকবে। তারা সাহসের সাথে আর এগিয়ে যেতে পারবে না। আমরা তাদেরকে সীমাবদ্ধ করেই রেখে দিব। এই জন্য আমাদের আগে সমস্যার সমাধানের চিন্তা করতে হবে, তারপর আমরা কোনো উদ্যোগের দিকে এগিয়ে যাব। প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা শুনলাম কয়েকজনের মতামত নিয়ে ধারণ করা ভক্স পপ। প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব জেন্ডার রীতিতে শিশুর সুরক্ষা ও নিরাপত্তা। রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 228.31 মিটারে 1314 কিলোহার্জে এবং FM
100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে। পরবর্তীতে শুনুন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। শ্রোতা বন্ধুরা, এখন শুনুন বিশেষজ্ঞদের পরামর্শ আর সাক্ষাৎকারটি ধারণ করেছেন দুর্জয় দাস। প্রিয় শ্রোতা, শিশুরা যেমন পাখির মতো ডানা মেলে উঠতে চায়, তেমনি তারা চায় নিরাপত্তা, ভালোবাসা চায়। কি করছেন বা করা যেতে পারে শুনবো এমন কিছু শ্রোতার ভাবনা। আপনার কাছে জানতে চাইব, কোনো ছেলে শিশু যদি নির্যাতন বা যৌন হয়রানির শিকার হয়, তখন অভিযোগ জানানোর জন্য কী কী ব্যবস্থা রয়েছে? ছেলেরাও যে সহিংসতামুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে, তার জন্য কি করা প্রয়োজন? কোনো ছেলে শিশু নির্যাতনের শিকার হলে বা যৌন হয়রানির শিকার হলে সেক্ষেত্রে থানায় অভিযোগ করতে হবে অভিযুক্তের বিরুদ্ধে, এবং থানা কর্তৃপক্ষ থানায় যে শিশু বিষয়ক হেল্প ডেস্ক আছে, তার দায়িত্বপ্রাপ্ত শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, তিনি প্রবেশন অফিসারকে অবগত করবেন এবং প্রবেশন অফিসারের সাথে পরামর্শক্রমে ওই শিশুকে যদি তার পরিবারে নিরাপদ মনে করেন তো তার পরিবারের হেফাজতে দিতে পারেন, নতুবা নিরাপদ মনে না করলে সেক্ষেত্রে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান আছে, শিশু উন্নয়ন কেন্দ্র আছে বা শিশু পরিবার আছে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে, সেখানে নিরাপদ হেফাজতে প্রেরণ করতে পারে এবং এই বিষয়টা নির্ধারণ করতে পারে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা বা প্রবেশন অফিসার, এবং কোর্টের ক্ষেত্রে হলে বিচারক, শিশু আদালতের বিচারক। প্রিয় শ্রোতা, জেন্ডার ভিত্তিক রীতির শেকল যদি আমরা না ভাঙি, তাহলে আমাদের শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাবা মায়ের ভয়, সমাজের নিয়ম সংস্কারের কাছে তাদের স্বপ্নকে যেন হত্যা না করি। আমরা যদি ছেলে ও মেয়েদের শিশুদের সমান অধিকার দিই, পছন্দের পথে চলতে দিই, তবেই তারা হবেই সত্যিকারের সুরক্ষিত। এই বিষয়ে এখন শুনবো একজন মনোবিজ্ঞানীর পরামর্শ, যিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলায় কাজ করে আসছেন। শিশুদের মন খুব নরম হয়। শিশুরা সাধারণত বড়দের অনুসরণ বা অনুকরণ করে। তাই আমাদের সন্তানদের সাথে এমন কোনো খারাপ আচরণ করা উচিত নয় যাতে তারা আমাদের প্রতি খারাপ আচরণ করতে বাধ্য হয়। তাই আমাদের শিশুদের ওভাবে মন মানসিকতা দিয়ে সচেতন করতে হবে বা তৈরি করতে হবে। আমাদের সন্তানদের সাথে বন্ধুর মতো মিশতে হবে, প্রাণ খুলে কথা বলতে শিখতে হবে বা শেখাতে হবে, যাতে শিশুরা বা যাতে আমাদের সন্তানরা কোনো রকমের বিপদ বা কোনো রকমের কোনো খারাপ কোনো কিছুতে যদি সমস্যার সম্মুখীন হয়, যাতে মা বাবাদেরকে বা ফ্যামিলি বা পরিবারের সবাইকে এসে নির্ভয়ে নির্দ্বিধায় বলতে পারে। যেমন ধরুন যৌন হয়রানি বা ইত্যাদি 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 কোনো কিছু নিয়ে তারা যদি কোনো সমস্যায় পড়ে বা কোনো কিছু নিয়ে, বা যেমন ধরুন যৌন হয়রানি কোনো মানুষ বা কোনো অসৎ ব্যক্তি যদি তাদের শরীরে এমন কোনো ব্যক্তিগত জায়গায় যদি হাত দেয়, নির্ভয়ে নির্দ্বিধায় যাতে ফ্যামিলির মানুষকে বা মা বাবাকে এসে বলতে পারে, সে বিষয়ে আমাদের শিশুদেরকে বা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে বা শেখাতে হবে। তাদেরকে মূলত প্রথমে শেখাতে হবে আমাদের যে কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, কোনটা খারাপ স্পর্শ, কোনটা ভালো স্পর্শ, কোন জায়গায় হাত দিলে খারাপ বোঝায় বা ভালো বোঝায়, সেই বিষয়ে আমাদেরকে শিশুদের ধারণা দিতে হবে, আমাদের সন্তানদেরকে ধারণা দিতে হবে। তারা পরবর্তীতে মা বাবাদেরকে যাতে নির্ভয়ে নির্দ্বিধায় সেই বিষয়ে খোলামেলা আলোচনা করতে পারে। কিন্তু সমাজ যদি বলে মেয়েরা এত বেশি বাইরে ঘোরাঘুরি করলে বিপদ হতে পারে, তা কতটুকু সঠিক? বাইরের জগৎ যদি আমরা নিরাপদ নাই করি, তবে ছেলে মেয়ে যে কেউ সমস্যা বা যৌন হয়রানির শিকার হতে পারে। সমাজ বদলাতে গেলে প্রথমে পরিবর্তন আনতে হবে আমাদের মানসিকতাকে। নিরাপত্তাবোধে শিক্ষা ছেলে মেয়ে উভয়কে দিতে হবে। এখন শুনবো একজন সমাজ কল্যাণ কর্মকর্তার পরামর্শ। আমাদের শিশুরা যারা বড় হচ্ছে তাদের পরিচয় হওয়া উচিত আমার দিক থেকে যে তারা শিশু। অবশ্যই তারা ছেলে না মেয়ে, তারা এই আইডেন্টিফিকেশনটা, তারা বায়োলজিক্যাল যে আইডেন্টিফিকেশন সেটা তারা জানবে। এখন যেটা হয় যে জেন্ডারটা হচ্ছে সামাজিক রীতির একটা শব্দ। তো এই শব্দটা আবার ছেলে বা মেয়ে যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে আমার হয়ে যায় একদিকে যদি বায়োলজিক্যালি চিন্তা করি, তো একটা মানুষ যখন বড় হয়, শিশু একইভাবে বড় হচ্ছে, সকল একই রকমের সুযোগ সুবিধা নিয়ে।
কিন্তু আমরা যদি কখনো এমন হয়ে যায় যে ছেলে বা মেয়েকে আমরা আলাদা করে চিন্তা করি, যে ছেলে হলে সে পুতুল খেলতে পারবে না বা মেয়ে হলে সে ক্রিকেট খেলতে পারবে না, এরকম করে আমরা যদি চিন্তা করি, তাহলে যেটা হয় যে সে একটা মানব শিশু, তার ইচ্ছা হতেই পারে যে সেও ক্রিকেট খেলবে। একজন মেয়ে শিশু বা একটা ছেলে শিশু, সে হয়তো বা তার পিয়ার গ্রুপ থাকতে পারে শৈশবে, যে ছেলে মেয়ে একসাথে সাথে পুতুল খেলছে একসাথে, সেটাও হতে পারে। তো বর্তমান সময়ে যেটা দেখা যায় যে ছেলেমেয়েরা, তাদেরকে আমরা যদি এ ধরনের বাধা প্রদান করি, মানে যদি তাদের নির্ধারণ করে দিই যে সে কখন কোথায় যাবে বা হচ্ছে কি কি খেলবে বা কি খেলবে না, বা তাকে আমরা অনেক সময় যেটা হয় সাধারণত গ্রামাঞ্চলে যেটা দেখা যায়, এটা খুবই আগে দেখা যেত, এখন কিছুটা পরিবর্তন আসছে এবং সেটা অবশ্যই আশার বাণী শোনায় যে শিশুদের, একটা মেয়ে শিশু বা একটা ছেলে শিশুকে মায়েরা হয়তো মাছের মাথাটা দিচ্ছে, ছেলে শিশুটাকে দিচ্ছে, মেয়ে শিশুটিকে দিচ্ছে না। এতে করে ওই যে শিশুটা দেখছে, ছোট মেয়ে শিশুটা, ও কিন্তু দেখছে, তার মানে ওকে আলাদা করে ওরও হয়তো খাওয়ার ইচ্ছা হতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে, যেটাকে ডিভাইডেশন করে দিতে পারে, আলাদা ভাগ করে দিতে পারে দুজনকেই, তাহলে তো সমাধান হয়ে যায়। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা চিন্তা করি যে ছেলে শিশু বড় হচ্ছে, মানে ও একসময় ইনকাম করবে, ইনকাম জেনারেটেড পার্সন হবে, মেয়ে শিশু হয়তো হতে পারবে না। কিন্তু বর্তমান সময়ে কিন্তু তা না। বর্তমান সময়ে আমরা যদি বলি, আমরা আমাদের গার্মেন্টস সেক্টরে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের এখন বৈদেশিক মুদ্রার বড় একটা অংশ গার্মেন্টস সেক্টর, সেখানে কিন্তু বেশিরভাগ মেয়েরাই কাজ করে এবং অনেক জায়গা দিয়েই মেয়েরা এখন এগিয়ে গেছে। গ্রামাঞ্চলে ঘুরলেই বোঝা যায় যে ওই গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে কতজন ছেলে পড়াশোনা করে, কতজন মেয়ে পড়াশোনা করে। সেই জায়গাটাতে যদি আমরা বাধা প্রদান করি, তাদের জায়গাগুলোকে, পরিসরগুলোকে যদি ছোট করে দিই, তাহলে অবশ্যই তারা তাদের যে ইমোশনাল বা চিন্তার যে জায়গাগুলো আছে, সেগুলোতে নেতিবাচক প্রভাব পড়বে এবং সেটা খুবই খারাপভাবে, কারণ তাদের চিন্তাগুলোকে, তাদের যে আত্মবিশ্বাসের জায়গা, একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হয়ে বড় হওয়ার যে জায়গাটা, সেটা বন্ধ হয়ে যাবে এবং সামাজিক যে সম্পর্কগুলো আছে সেগুলো তারা হচ্ছে যে তৈরি করতে পারবে না। এগুলো কিভাবে হতে পারে? ধরেন একটা ছেলে শিশু বা মেয়ে শিশুকে আপনি স্বাভাবিকভাবে আপনি মনোযোগ দিয়ে তাকে, তার যে চাহিদাগুলো আছে এগুলো আপনি পূরণ করছেন না, স্বাভাবিক চাহিদা বা আগ্রহগুলোকে পূরণ করছেন না। সেক্ষেত্রে কী হবে, তার আচরণ বা কার্যকলাপগুলো সীমিত হয়ে যাবে এবং তাতে করে কী হবে, সে কোনো কিছু করতে আগ্রহ বোধ করবে না। মানে একটা সময় যে তার আত্মবিশ্বাসটাও কমে যাবে, সে নিজেকে স্বাধীন ভাবতে পারবে না, তার স্বাধীনতা থাকবে না। তার মানে কি, তার নিজের যে কিছু করার ক্ষমতা আছে, তার যে বিশ্বাসটা আছে, একটা মানুষের, প্রতিটা মানুষেরই কিন্তু এটা বাই বর্ন তৈরি হয়। আপনারা দেখবেন ছোট শিশুগুলো নিজের খেলে অনেক কিছু করে বসে, যেটা দেখে আমরা কিন্তু আনন্দ পাই। তো এটা বড় হতে হতে এই জিনিসগুলো হারিয়ে যায়। এই একটাই কারণ যে আমরা তাদেরকে বাধা দিই। তো আমরা যদি এটা না করি, তাহলে একজন আত্মবিশ্বাসী, একজন স্বাধীন মানুষ হচ্ছে আমরা বড় করতে পারবো। এরপর হচ্ছে যে যদি আমরা সামাজিক সম্পর্কগুলো, সেগুলো দিকে যদি চিন্তা করি, যে আমি যদি তাকে কোথাও বেরোতে না দিই, কোথাও খেলতে না দিই, তাহলেও কিন্তু সে নিজেকে গুটিয়ে নেবে। সে ছেলে শিশু হোক বা মেয়ে শিশু হোক, সাধারণত মেয়ে শিশুগুলোকে আমরা একটু ঘরের মধ্যে রাখার চেষ্টা করি। তারা ঘরে বাইরে কোনো কিছু করবে না, তাদেরকে পড়াশোনা থেকেও এখনও বিরত রাখার চেষ্টা করছি আমরা। কিন্তু আলটিমেটলি যদি আপনি চিন্তা করেন যে যখন আপনার পরিবারে কোনো সদস্য, যদি কোনো নারী সদস্য অসুস্থ হয়, আমরা কিন্তু তখন মেয়ে ডাক্তারই খুঁজি, মানে আমরা কিন্তু তখন মেয়ে ডাক্তারই খোঁজার চেষ্টা করি। তা আমি যদি আমার সন্তানকে, মেয়ে শিশুকে আমি যদি বড় না করে, পড়াশোনা না করাই, তাকে যদি কোথাও মিশতে না দিই, খেলাধুলা করতে না দিই, তাহলে সে তো নিজেকে একজন স্বাধীন আত্মবিশ্বাসী মানুষ হয়ে তৈরি করতে পারবে না। আর আত্মবিশ্বাসী মানুষ হয়ে তৈরি করতে না পারলে তার কেরিয়ারের জায়গাটাতে বা সে নিজেকে একজন ভালো প্রতিষ্ঠিত মানুষ হিসেবে তৈরি করতে পারবে না।
এই জায়গাটা আমরা প্রতিবন্ধকতা তৈরি করব। তা আমাদের এই জায়গাগুলোকে ছাড় দিতে হবে। তাতে করে যেটা হবে, তার মধ্যে একটা মানসিক প্রশান্তি নেওয়া, বা হচ্ছে সে ইমোশনালি একজন ইন্টেলিজেন্ট পার্সন হিসাবে নিজেকে তৈরি করতে পারবে। এরপর হচ্ছে যে তার ওই যে পেশা জীবনটা আছে, সে পেশা জীবনেও অনেকের সাথে ভালোভাবে মিশতে পারবে, তাদের সাথে হচ্ছে যে তাদের সাথে হচ্ছে, আচ্ছা এই পেশাগত জায়গাটা একটু আপনারা কাট করবেন। পরিশেষে বলবো যে সকল শিশুদের তাদের যে আগ্রহ বা তারা যেটা করতে চায় সেটা যদি আমরা করতে না দেই, তারা একটা সময় তাদের মনোযোগ বলেন, আত্মবিশ্বাস, উৎসাহ এগুলো হারিয়ে ফেলবে এবং সামগ্রিকভাবে যেটা দেখা যাবে, তার বিকাশের জায়গাটাতে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। তো এই নেতিবাচক যদি প্রভাব পড়ে, তাহলে আমরা অবশ্যই একজন ভালো মানুষ পাবো না। তো একজন ভালো মানুষ আমরা যদি এভাবে চিন্তা করি যে আমার একটা ভালো ছেলে শিশু বড় করতে হবে, ভালো ছেলে শিশুটাকে বড় করতে হলেও তো একজন ভালো মায়ের দরকার। এই মাটা কি হবে? আজকের যে আমার মেয়ে শিশু আছে, এই তো একসময় মা হবেন। তা আমি যদি একজন ভালো ছেলে শিশু চাই, অবশ্যই আমার এই যে মেয়ে শিশুটা আছে, এখান থেকেই হচ্ছে যে আমাকে বড় করতে হবে, তার মতো করে স্বাধীনতা দিয়ে, বা তার যে ইচ্ছা অনিচ্ছাগুলো আছে সেগুলোকে শুনে, তাকে বুঝিয়ে এবং এগুলো পূরণ করে তাকে বড় করা। আমাদের সেই জায়গাটাও হচ্ছে যে কাজ করতে হবে, সেভাবেই চিন্তা করতে হবে। আমরা যদি এভাবে করতে পারি, অবশ্যই আমরা একটা ভালো জাতি বা কিছু ভালো মানুষ তৈরি করতে পারবো। পরিশেষে বলবো যে সকল শিশুদের তাদের যে আগ্রহ বা তারা যেটা করতে চায় সেটা যদি আমরা করতে না দেই, তারা একটা সময় তাদের মনোযোগ বলেন, আত্মবিশ্বাস, উৎসাহ এগুলো হারিয়ে ফেলবে এবং সামগ্রিকভাবে যেটা দেখা যাবে, তার বিকাশের জায়গাটাতে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। তো এই নেতিবাচক যদি প্রভাব পড়ে, তাহলে আমরা অবশ্যই একজন ভালো মানুষ পাবো না। তো একজন ভালো মানুষ আমরা যদি এভাবে চিন্তা করি যে আমার একটা ভালো ছেলে শিশু বড় করতে হবে, ভালো ছেলে শিশুটাকে বড় করতে হলেও তো একজন ভালো মায়ের দরকার। এই মাটা কি হবে? আজকের যে আমার মেয়ে শিশু আছে, এই তো একসময় মা হবেন। তা আমি যদি একজন ভালো ছেলে শিশু চাই, অবশ্যই আমার এই যে মেয়ে শিশুটা আছে, এখান থেকেই হচ্ছে যে আমাকে বড় করতে হবে, তার মতো করে স্বাধীনতা দিয়ে, বা তার যে ইচ্ছা অনিচ্ছাগুলো আছে সেগুলোকে শুনে, তাকে বুঝিয়ে এবং এগুলো পূরণ করে তাকে বড় করা। আমাদের সেই জায়গাটাও হচ্ছে যে কাজ করতে হবে, সেভাবেই চিন্তা করতে হবে। আমরা যদি এভাবে করতে পারি, অবশ্যই আমরা একটা ভালো জাতি বা কিছু ভালো মানুষ তৈরি করতে পারবো। সবার জন্য শুভকামনা জানাচ্ছি। ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারেন ফেসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব জেন্ডার রীতিতে শিশুর সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে মধ্যম তরঙ্গ 228.31 মিটারে 1314 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে। নিরাপদ হোক সকল শিশুর জীবন। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয় শোনার আমন্ত্রণ রইল।